ঘড়ি কাটা বলছে 4টা বেজে 33 মিনিট। আপনি শুনছেন কি শুনছেন? রেডিও আমার 88.4 FM, যেখানে চলছে স্পেশাল আই মিউজিক উইথ সিঙ্গার রাহাত। আপনারা এই প্রোগ্রামটি শুনছেন প্রাণ ম্যাঙ্গো জুস প্যাকের সৌজন্যে। রাইট নাও রাহাত ভাই, কেমন লাগছে আড্ডা দিতে? খুবই মজা, খুবই মজা। এটা কি মন থেকে বললেন? একদম একদম মন থেকে, ব্রেন থেকে, একদম সব ভেবে চিন্তা সবকিছু। আচ্ছা ঠিক আছে, দেখি তাহলে আমাদের সাথে কে আছে এই মুহূর্তে। হ্যাঁ, আমরা একটা ফোনিং এ চলে যাচ্ছি। অবশ্যই অবশ্যই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ, কে বলছেন বন্ধু? হ্যালো, হ্যাঁ হ্যালো, আমি মুর্শিদ থেকে আরিফ। আরিফ ভাই, ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো, ভালো আছেন? ভালো। আচ্ছা, এই মুহূর্তে আমার সাথে সিঙ্গার রাহাত রয়েছেন, আপনি কথা বলুন তার সাথে। হ্যাঁ আরিফ, আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছো? এই তো কেমন আছেন? তোমার অনুষ্ঠানটা শোনার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম। থ্যাংক ইউ। আমার ভাগনা কই? মুন্নাদের বাসায়। ও, শুনতেছে? আর কে কে শুনতেছে? সবাই সব জায়গা থেকে শুনতেছে। সবাই সব জায়গা থেকে শুনছে না? এটা আর কি পুরো ক্রেডিট রেডিও আমার, যে ওরা এই সুযোগ করে দিয়েছে আমার। থ্যাংক ইউ। এই জন্য বলা গেছে যে আপনি অনেক সুন্দর গান গান, এই জন্য। সৌভাগ্য। ওকে, আরিফ ভাই ভালো আছেন না আপনি? ভালো, অনেক ভালো, অনেক সুখী। অনেক সুখী। তাহলে এই সুখের আড্ডা অন্য এক সময় হয়ে যাবে, ঠিক আছে? ইনশাআল্লাহ। ওকে, ভালো থাকবেন বন্ধু। ওকে, থ্যাংক ইউ আরিফ ভাই। আসসালামু আলাইকুম। ওকে, পরিচিত আপনার, রাইট? ওকে, ঠিক আছে, আমরা চলে যাচ্ছি পরবর্তী বন্ধুর কাছে। কে আছে আমাদের সাথে? কে এসে? হ্যালো। হ্যাঁ বন্ধু, কে বলছেন? জি, আমি সবুজ। আপনি সবুজ? লাল কালোর কি অবস্থা? ওরা ভালো আছে, ওরা সবাই ভালো আছে। আচ্ছা সবুজ ভাই। আসসালামু আলাইকুম। আমি আজকে সবুজ গঞ্জি পরে আসছি আপনার জন্য। একদম পুরো সবুজ মিতা হয়ে গেল। কেমন আছেন? ঈদ মোবারক। ঈদ মোবারক ভাইয়া। আচ্ছা, আমাদের সাথে সিঙ্গার রাহাত রয়েছে, আপনি তার সাথে কথা বলুন। জি ভাই, কেমন আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আমি কুমিল্লার আপনার এক ভালো বন্ধু। আচ্ছা, আপনার গানগুলো আমার খুব পছন্দ। থ্যাংক ইউ ভাই, আমার সৌভাগ্য, পছন্দ হয়েছে। তো আপনার গানগুলো আরো সুন্দর করুন, সেই কামনাই করছি। দোয়া করবেন ভাই, দোয়া করবেন। ওকে বন্ধু, অনেক ভালো লাগলো। সবাই গান শুনবেন, সবার গান শুনবেন, দোয়া করবেন আমাদের জন্য। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমরা চলে যাচ্ছি আমাদের থার্ড কলারের কাছে। কে রয়েছেন এই মুহূর্তে আমাদের সাথে? শুনবো তার কথা। হ্যালো। হ্যাঁ বন্ধু, কে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? ঈদ মোবারক। ঈদ মোবারক ভাইয়া, কে বলছেন? অদ্রি বলছিলাম, মিরপুর থেকে। অদ্রি বলছেন? আচ্ছা, ঈদ মোবারক। আমাদের সাথে সিঙ্গার রাহাত রয়েছেন, আপনি কথা বলুন। ভাইয়া কেমন আছেন? হ্যালো অদ্রি, কেমন আছেন আপনি? আমি ভালো আছি। ভালো। ঈদ মোবারক। ঈদ কেমন কাটলো? হ্যাঁ ভালো, আপনারটা? হ্যাঁ মাশাআল্লাহ, খুব ভালো। ঈদ কেমন কাটলো? জি আপু, আল্লাহর মতো অনেক ভালো কেটেছে, এবং রেডিও আমার সম্পূর্ণ সময়টা জুড়েই কেটেছে। তাই না? জি আপনি। আচ্ছা, অনেক ভালো কাটুক। ঠিক আছে, ধন্যবাদ। আপনার ইচ্ছা অনেক ভালো কাটুক। হ্যাঁ, দোয়া করবেন সবাই প্লিজ। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, আমরা এবার আবার চলে আসি আড্ডায়। তো রাত ভাই, যেটা নিয়ে কথা হচ্ছিল, অস্ট্রেলিয়াতে যাওয়াটা মানে কি মূলত পড়াশোনা করার জন্য? মূলত পড়াশোনা করার জন্য। আমি আমার এইচএসসি শেষ করে আমি চলে যাই। আচ্ছা, বলা যায় যে বাবা মা জোর করে পাঠিয়েছে, আমার যাওয়ার ইচ্ছা ছিল না। আঙ্কেল আন্টি শুনছে এখন? হোপফুলি। আচ্ছা, জোর করে পাঠানো হয়েছে? হ্যাঁ একদম, আমার সত্যি কথা ইচ্ছা ছিল না দেশের বাইরে, কারণ বাবা মা একমাত্র ছেলে। তো ওনাদের ছেড়ে থাকাটা আমার জন্য খুবই কষ্টের, এখনো কষ্টের। আমি এখনো খুব মিস করি কাদি। আমি জানি বাবা মা তাই, কিন্তু আসলে রিয়েলিটি বলে একটা কথা আছে, সেই কারণে। তো ওখানে 2005 গেলাম, ওখানে যাওয়ার পরে তো স্টাডি করা হলো। তো গ্রাজুয়েশন শেষ করলাম 2008 এর দিকে। ওটা 4 বছরের কোর্স? 3 বছরের কোর্স। ফার্স্ট ট্র্যাকে ছিলাম, এই জন্য 3 বছরের কোর্স। কোন সাবজেক্টের উপরে? হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং জাস্ট এন্টায়ার হসপিটাল ইন্ডাস্ট্রি, যে হোটেল, এয়ারলাইন্স, এনিথিং। বেশ ভালো হলো। তার মানে আপনি অস্ট্রেলিয়াতে গ্রাজুয়েশন করেছেন। হ্যাঁ। তো এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলতে চাই। ওখানে আপনি আজকে 6 বছর যাবত আছেন। জি, প্রায়। এবং গ্রাজুয়েশন ওখানে কমপ্লিট করেছেন। তো কি মনে হলো যে অস্ট্রেলিয়াতে যারা এই মুহূর্তে হয়তো কলেজে পড়ছে, যাদের প্ল্যানিং আছে যে বাহিরে লাইফ লিড করবে, অথবা গ্রাজুয়েশনটা অস্ট্রেলিয়াতে করবে, তাদের জন্য আপনার সাজেশনটা কি? মানে কি ধরনের ফ্যাসিলিটিস গুলো ওখানে আছে? সাজেশন যেটা আমি বলবো, আমি প্রথমে বলি আমি খুব ভালো স্টুডেন্ট বা এমন কিছু না, আমি জাস্ট এভারেজ স্টুডেন্ট। তার মানে একটা বিষয় ক্লিয়ার যে এভারেজ স্টুডেন্টদের জন্য একটা ভালো অপরচুনিটি আছে। ওকে, আমি যেটা বলবো যে একজন মানুষের ইচ্ছা থাকতে হবে যে আমি ভালো কিছু করতে চাই। ওকে, ওই ইচ্ছার উপর যদি কেউ দেশের বাইরে যায়, দেশের বাইরে গিয়ে যদি পড়াশোনা ঠিক মতো করে
এবং পাশাপাশি যে নিজের হাত খরচের জন্য এবং নিজের সাপোর্টের জন্য কাজ যদি করে ডেফিনেটলি এট দ্য এন্ড আর কি শেষে আর কি ভালো ফল পাবেই এবং আমি মনে করি যার আর কি অস্ট্রেলিয়া বলবো এরকম আর কি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যেগুলো আসে যে ওখানে একটা জিনিস নাই সেশন জট নেই আমার 3 বছরের পর আমি 3 বছরে শেষ করছি হ্যাঁ ইন দ্য মিনটাইম আমি কাজও করছি আমি পার্ট টাইম জব করছি আমি সবই করছি আমি প্রথমে স্ট্রাগল সবাই করে অনেকে বলে না বাট আমার বলতে কোনো দ্বিধা নেই আমি সবই করছি আমি প্রচুর থালা বাসন ধুয়েছি হোটেলে আমি ক্লিনিং করছি আমি সব কাজ করছি আমার বলতে কোনো দ্বিধা নেই হ্যাঁ তো পাশাপাশি স্টাডি করতে হয়েছে কারণ স্টাডি না করলে আমার দেশ থেকে বের করে দিবে তো আচ্ছা এই বিষয়টা যেটা ছিল যে স্টাডি না করলে দেশ থেকে বের করে দিবে কারণ এই রুলসটা কি ছিল এটা হলো যে পাস তো করতে হবে কারণ একবার যদি ফেল করেন আপনি আপনার আবার ওই আর কি কোর্স ফিটা দিয়ে আবার রি এক্সাম দিতে হবে আপনাকে তোমাকে তো ওটা অনেক টাকা হ্যাঁ কারণ আমরা যারা মিডল ক্লাস থেকে যাই এখানে আমাদের এটা ভাবা উচিত যে ওইখানকার 1 টাকা হলে এখানে বর্তমানে 85 টাকা হ্যাঁ তো আমাদের যারা মিডল ক্লাস ফ্যামিলি আমাদের জন্য খুবই টাফ তো ওইভাবে জিনিসগুলো মেনটেন করতে হয় সবকিছু ওইভাবেই নিজেকে গোছাতে হয় এবং আমি সত্যি কথা বলবো যে প্রথম 2 বছর প্রচুর কষ্ট করছি শুধু আমি না সবাই করে আমার থেকে অনেক বেশি কষ্ট অনেকে করছে আমি আর কি ভাগ্যবান ছিলাম যে আমার ভাই আমার মামাতো ভাই বিদ্যুৎ ও আমার সাথে ছিল ও আমাকে প্রচন্ড হেল্প করছে এবং আমি বলি যে অস্ট্রেলিয়াতে আমার প্যারেন্টস ওই ছিল ও আমার পুরোপুরি লুক আফটার করছে সবকিছুতে আমি যাওয়ার পর আমার 20 দিন চাকরি খুঁজতে হয় নাই ও আমাকে হেল্প করছে এই ব্যাপারগুলোতে হ্যাঁ বা কোথায় কিভাবে চলতে হবে না হবে কি করলে কোথায় ভালো এই জিনিসগুলো আমাকে পুরোপুরি গাইড করছে ও তো এটা এজন্য আমি আলহামদুলিল্লাহ যে ও স্টুডেন্ট ছিল আমার মতো ও আমার থেকে 9 মাস আগে গেছে বাট তারপরেও আমার আর কি ও আমার 2 বছরের বড় তো আমার ভাই বড় ভাই হিসেবে যে দায়িত্বগুলো ও পুরোপুরি এটা পালন করছে যেটা আচ্ছা এই জবের কথা যখন চলে এলো তখন একটা প্রশ্ন মানে এই যে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে আমি আমাদের দেশের প্রেক্ষিতে বলতে চাই যে আমাদের দেশে হয়তো গ্রাজুয়েশন কমপ্লিট করলে কিছুই না একদম অনেস্টলি এখন কিছুই না যেটা হচ্ছে যে আমাকে তারপর 5 বছর 6 বছর জব সার্চ করতে হয় ঠিক আছে তো ওখানকার সিচুয়েশনটা কি ওখানকার সিচুয়েশনটা আসলে কি যে অনেক বড় একটা দেশ অস্ট্রেলিয়া হ্যাঁ বাংলাদেশের অ্যাটলিস্ট 50 গুণ বড় একটা দেশ এত বাট মানুষ ওখানে অনেক কম আর কি শুনলে অনেক অবাক হবে যে এত বড় একটা দেশের জনসংখ্যা 2 কোটি হ্যাঁ তো এবং বছর 2 আগে যে 2 কোটি তম মানুষ ছিল ওর যেদিন জন্ম হয় সেদিন প্রত্যেকটা পেপারে ওর ছবি আসছিল ওই বাচ্চাটার এত আর কি খুবই মজা পেয়েছিলাম জিনিসটা যে এরকম নিউজ হইতে পারে হেডলাইন তাও আবার প্রত্যেকটা নিউজ পেপারে তো এরকম যে যেদিন ওদের তো এই জিনিসগুলো যে ওখানে যদি কেউ প্রপারলি পড়াশোনা করে কারণ ওই দেশে স্কিলড লোকজন লোকবল যেটা বলে আমরা ম্যান পাওয়ার ওটা অনেক দরকার কারণ এত বড় দেশ মেনটেন করতে তো মানুষ লাগে তো কিছু সার্টেন কিছু এরিয়া আছে যেগুলোতে আপনি লোক দরকার যেমন ডাক্তার অ্যাকাউন্টেন্ট হসপিটালিটি আমাদের ইন্ডাস্ট্রি যেটা ইঞ্জিনিয়ারিং ডেন্টিস্ট তো এই সব ফিল্ডে অস্ট্রেলিয়ানরা বাইরে থেকে স্কিলড লোক নেয় হ্যাঁ তো ইমিগ্রেশন লই আছে এরকম যে সার্টেন এইসব সাবজেক্ট গুলোতে কারণ মাইগ্রেন্ট হতে হলে আর কি পার্মানেন্ট রেসিডেন্ট হতে হলে আপনার 120 পয়েন্ট লাগে ইমিগ্রেশনে হ্যাঁ তো 120 পয়েন্ট অ্যাচিভ করতে হয় আপনাকে যেমন সাবজেক্ট ওয়াইজ থাকে যেমন আমি যখন পড়াশোনা আমার যখন ছিলাম আমার সাবজেক্টের উপর আমার 60 পয়েন্ট ছিল দেন আইএলস এ আপনার 7 যদি পান আপনি পাবেন আরো 20 বা 25 এরকম হ্যাঁ প্লাস আপনার ডিউরিং দ্য স্টাডি পিরিয়ড আপনাকে 900 ঘন্টার আর কি একটা এক্সপিরিয়েন্স দেখাতে হবে যেটা আপনার করতে হবে কাজটা এবং ইমিগ্রেশন ওই কোম্পানিতে ফোন করে জিজ্ঞেস করবে আপনার ট্যাক্স সবকিছু চেক করবে তো এই জিনিসগুলো যদি কেউ 120 অ্যাচিভ করতে পারে এক্সকিউজ মি তো তার জন্য সে ওইখানকার পার্মানেন্ট রেসিডেন্স হয়ে গেল বাট কিছু এই যে এই সাবজেক্ট গুলোতে সো আমি আমার যারা এখন শুনছেন বা যারা মনে করতেছে যে আমরা ভালো বেটার কোন ফিউচার চাচ্ছি আমি শুধু অস্ট্রেলিয়ার কথা বলবো অন্যান্য আরো যে দেশগুলো আছে ট্রাই করা উচিত কারণ অনেকে নেগেটিভ ভাবে যে বিদেশে থাকে একটু আগে তোমার সাথে অফ এয়ার আমার যে কথাটা হচ্ছিল এটা বেশ ভালো একটা পয়েন্ট ছিল যে তুমি বলছিলে যে আমরা নিজের দেশে থেকে নিজেদের দেশের অর্থটা দিয়েই পড়াশোনা করতেছি আবার এখানে এটা ইনভেস্ট করতেছি না মানে নিজেদের ভিতরে বাট অস্ট্রেলিয়াতে তুমি পড়ে তুমি ওখান থেকে আর্ন করছো ওইটা দিয়েই খরচ করে মানে ওদের টাকাটাই আসলে ওদের আর কি কোয়ের তেলে কই ভাজলাম হ্যাঁ মাঝখান থেকে আমি কই মাছটা খেয়ে ফেললাম এটা বেশ ভালো একটা পয়েন্ট ছিল যে আমরা এটা তুমি একটু ক্লিয়ার করে বলো যেটা হয় যে অনেকে ভাবে যে বিদেশে গেলে অনেক খরচ বেশি হ্যাঁ এটা সত্যি যে এককালীন কিছু টাকা লাগে হ্যাঁ ওইটা যদি কোনোভাবে যদি ম্যানেজ করে যাওয়া যায় তাহলে আমি বলবো যে সারা জীবনের জন্য এটা অনেক বড় একটা প্রাপ্তি হবে কারণ এই দেশে অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে আমার থেকে অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে যে যারা অনেক অ্যাবিলিটি তাদের অনেক মেধা আছে তাদের কিন্তু ঠিক জায়গাটা পাচ্ছে না
ঠিক জায়গাটা পাচ্ছে না। এই জিনিসগুলো যদি বাইরে থেকে ওরা যায়, বাইরে ওরা কাজ করলো, তাহলে কি হলো যে অভিজ্ঞতা, যে এক্সপেরিয়েন্সের যে ব্যাপারটা, এটা অনেক বেশি হলো। হ্যাঁ, আমরা এখানে ঢাকায় বড় হচ্ছি, বাট ওইখানে গেলে আমরা এখানে শুধু দেশের মানুষ চিনি, আমরা দেশের মানুষের যাদের যে অভিজ্ঞতাটা। বাট আমি যখন ওখানে আমি পড়াশোনা করছি, যে আমার টিচার ছিল অস্ট্রেলিয়ান টিচার ছিল, আমার জার্মানের টিচার ছিল, ফ্রেঞ্চ টিচার ছিল, সব দেশের একটা যে এক্সপেরিয়েন্স গ্যাদার করা। এবং অনেকে যে টাকার কথাটা আমি আসতেছি, যে আমি ওইখানে চাকরি করছি, ওইখানে আমি আগে বললাম যে আমি সব কাজ করছি, বাট টাকা যে আমার 6 মাস পর পর $8,000 করে টিউশন ফি দিতে হবে। তো আমি কোনো কিছু খাই আর না খাই, আমার $8,000 আই হ্যাভ টু মেক শিওর যে আমার 8,000 টাকা আমার ব্যাংকে আসে, যে আমার দিতে হবে। হ্যাঁ, তো এই ব্যাপারটা কিন্তু শেষে যখন আমি গ্রাজুয়েশন কমপ্লিট করলাম, হ্যাঁ, অত কষ্ট, 3 বছরের কষ্ট সবকিছুর পরেও আমি গ্রাজুয়েশন শেষ, মজার কথা উদয় যে আমি স্টুডেন্ট থাকাকালীন অবস্থাতেই ওইখানে যে কার রেস হয় না, তো একটা কার রেস আছে এরকম, যে বাথার্স কার রেস বলে, 1000, হ্যাঁ, V8 কার রেস হয় একটা। তো V8 কার রেসের প্রায় আর কি অস্ট্রেলিয়ার সব যত বড় বড় কর্পোরেট কোম্পানি আছে ওদের গাড়ি বাজিতে ধরে। তো ওই কার রেসটা করছিল, যে কেটারিং এজেন্সিটা ওরা অর্গানাইজ করছিল, ওরা আর কি অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় একটা কেটারিং এজেন্সি, ওরা ইভেন 2000 অলিম্পিকের কেটার করছিল ওরা, এত বড় কোম্পানি। তো আমার এক বাঙালি বড় ভাই, তো চন্দন নামে, তো ও চিনতো ওই FNB যে ডাইরেক্টর ছিল। তো ওর তখন ওই ডাইরেক্টর, ওর নাম ছিল উইলিয়াম বলস। তো উইলিয়াম বলছিল যে আমার কিছু শেফ দরকার, তো শেফ দরকার। তো আমরা তখন শেফ না, আমি তখন কোয়ালিফাইড হই নাই, বাট তারপর চন্দন খুবই ক্লেভার একটা ছেলে। তো বলছে আমার কিছু লোক আছে, আমি দিতেছি তোমারে। তো আমরা 3 দিনের জন্য ব্যাথার্সে যাই কাজ করতে, এবং আমি তখন কিচেনে ওইভাবে প্রপারলি শেফও না, আমি কোয়ালিফাইড না, বাট আমার ক্যাটারপিলার যে কোম্পানিটা আছে, হ্যাঁ, যে ক্যাট লেখার মধ্যে, হ্যাঁ, ওই ক্যাটের 250 জনের 250 কর্পোরেটের কিচেনের ইনচার্জ ছিলাম আমি। আমার আন্ডারে জাস্ট 2টা অস্ট্রেলিয়ান ছেলে, একটার বয়স 16 বছর, ওর নাম আমার এখন মনে আছে। এটা তো ভাবতে বেশ ভালো লাগছে যে একজন বাঙালি ছেলে অস্ট্রেলিয়াতে গিয়ে তার আন্ডারে 2জন অস্ট্রেলিয়ান ছেলে, এটা বেশ ভাবতে আমাদের ভালো লাগছে। হ্যাঁ, এবং ওই 3 দিনে আমি প্রত্যেকদিন 20 ঘন্টা করে কাজ করছি। হ্যাঁ, প্রত্যেকদিন আমি জাস্ট 4 ঘন্টা, 4 ঘন্টা করে ঘুমাইছি আমি, কারণ আমার সকাল ভোর 6টার সময় আমার ব্রেকফাস্ট ওদের জন্য প্রিপেয়ার করতে হয়েছে, দেন 10টার সময় মর্নিং টি, 12টার সময় লাঞ্চ, 2টার সময় আবার একটা স্পেশাল টি, এরকম 4টার সময় কি বলে আফটারনুন টি, শেষ করে দেন নেক্সট দিনে প্রেপ করে আমার ক্যাম্পে ফিরতে হয়েছে। তো এই 3 দিনে আমি জানি না, আলহামদুলিল্লাহ আর কি, আল্লাহ এটা মিরাকল বলবো আমি, যে ওই কাজ আমি কিভাবে মেনটেন করছি, বা আমি কিভাবে করে ফেলছি 250 জনের জিনিসটা। ওইটা হওয়ার পরে তার 2 মাস পর আমি করছি, কোয়ালিফাইড হলাম, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করলাম। এবং তার মধ্যে ওই যে এজেন্সির যে হেড ছিল উইলিয়াম, সে আমার ফোন দিয়ে বলো তুমি এখন কই আসো? আমি বললাম সিডনিতে আসি। বলে আমি তো কুইন্সল্যান্ড এসে পড়ছি, আর কি গোল্ড কোস্টে এসে পড়ছি, তো আমি তো কুইন্সল্যান্ড এখন হোটেল ক্রাউন প্লাজার FNB ডাইরেক্টর, তো তুমি কি আমার সাথে কাজ করবা? তখন আমি গ্রাজুয়েশন শেষ করছি, বাট আমি সার্টিফিকেট হাতে পাই নাই। আমার ওই যে সেরেমনিটা হয়, কনভোকেশন যেটা হয়, আমার তখনও শেষ হয় নাই। বাট আমার কাছে মনে হলো যে এটা আমার দিস ইজ দ্য রাইট টাইম টু সে ইয়েস। আমি বললাম ওকে করবো, এবং একদিনের নোটিসে আমি এবং আমার ভাই বিদ্যুৎ দুজনে চলে গেলাম গোল্ড কোস্টে, একদিনের নোটিসে, সিডনি ছেড়ে গুড বাই। এবং এটাই বলতেছে যে যদি তুমি এখানে কিন্তু ডিসিশনটা একটা বিশাল ব্যাপার না, তোমার চান্স এবং ডিসিশন। হ্যাঁ, টাইমিং আমার ভালো ছিল, এবং লাক ফেভার করছে আমার, এবং আমি আমার আল্লাহর কাছে লাখ শুকরিয়া, বা আমার দোয়া ছিল যে আমি আমার কাজ দেখাইতে পারছি, যে আমি স্কিলড। তো এই ব্যাপারটাই আমি বলবো যে সবাই, তোমরা যদি অনেক কথা বলে, অনেক কথা বলে যে না আমি গ্রাজুয়েশন কমপ্লিট করতে বিবিএ করছি, আমি অফিস ওয়ার্ক ছাড়া করবো না, হ্যাঁ, এই মেন্টালিটি আমাদের একটু চেঞ্জ করা উচিত। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে, আমি মানে এটা শুনি, বিভিন্ন জায়গায় শুনি যে এরকম একটা কথা, যে বিদেশে পড়াশোনা, মানে দেশের ছেলে বিদেশে পড়াশোনা করছে, তারপরের যে ধাপটা, মানে তার আর ফিরে আসছে না, এই যে বিষয়টা, এটা নিয়ে তোমার মতামতটা কি? এটা আমার খুব খারাপ লাগে। আচ্ছা, কারণ আমি খুবই হোমসিক একটা ছেলে। আচ্ছা, আমার কাছে আমার বাবা মার চেয়ে বেশি আর কিছু নাই। আচ্ছা, উপরে আল্লাহ, নিচে বাবা মা, দ্যাটস ইট। আমার এটা তো হলো তোমার কথা। আর তুমি ওখানে 6 বছর যাবত আছো, ওখানে অনেক বাঙালি আছে, ওদের সাথে মিশে তোমার কি মনে হচ্ছে, মানে ম্যাক্সিমাম পিপলের ধারণাটা কি? ম্যাক্সিমাম বাংলাদেশে কিন্তু দেশের নিয়ে ভাবে, এবং ম্যাক্সিমাম মানুষ আমি দেখি যে দেশের জন্য করতে চায়, দেশের জন্য করে, এবং আমাদের ইকোনমি কিন্তু একটা বড় একটা অবদান এই ওভারসিজের মানুষগুলা। আমরা যারা অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ